আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে গরুর একটা খুব কমন রোগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গরুর ত্বরকা রোগ বা অ্যানথ্রাক্স, যেটাকে আমরা বলি। জানার চেষ্টা করব কেন এই রোগটা হয়, এই রোগটা হইলে কি কি লক্ষণ প্রকাশ পায়, আর এই রোগটা যেন না হয় সেজন্য আমরা ঠিক কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা আগের থেকেই নিয়ে রাখতে পারি। একদম প্রথমেই যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে স্যার কেন এই রোগটা হয়, তাহলে এই রোগটা হওয়ার পেছনে দায়ী হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস। যখন আমাদের পশুটা ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক কোনো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, সাধারণত এটা কিন্তু উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীগুলোতে এফেক্ট করে। দ্যাট মিন্স গরু বলেন, ছাগল বলেন, এরকম টাইমে যাদের বডির ব্লাডটা বা রক্তটা একটু গরম, তারাই সাধারণত এই ব্যাসিলাস অ্যানথ্রাসিস দ্বারা আক্রান্ত হয়, এবং ওদের ক্ষেত্রেই সাধারণত হচ্ছে এই লক্ষণগুলো প্রকাশ পায়। এখন এখানে একটা সমস্যার কথা আগেই বলে নিই। মানুষের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে এই রোগটা এফেক্ট করতে পারে, কারণ মানুষও কিন্তু উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। এই জন্য আমাদের মেডিকেলের ভাষায় এটাকে একটা জুনোটিক ডিজিজ বলা হয়। জুনোটিক ডিজিজ শব্দের অর্থ হচ্ছে যেই রোগটা মানুষ থেকে পশুতে হয়, আবার পশু থেকে মানুষে হয়, মানে দুইজনের ভিতরেই এটা সংক্রমিত হইতে পারে, এরকম রোগকেই আমরা জুনোটিক ডিজিজ বলি। ওকে, এবার তাহলে চলুন আমরা একটু জেনে নিই যে এই ত্বরকা রোগটা হইলে সাধারণত কি কি ধরনের লক্ষণ প্রকাশ পাইতে পারে বডিতে, সেই বিষয়টা সম্পর্কে আগে আমরা জানি। ত্বরকা বা অ্যানথ্রাক্স রোগটার মৃত্যু হার প্রায় বলতে গেলে 100%। তার মানে হচ্ছে এই রোগটাতে যদি আক্রান্ত হয়, পশুটা মারাই যাবে, এটা একদম শিওর। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেসব পশুর রোগ প্রতিরোধ ব্যবস্থা একটু ভালো, বা আপনি যদি একদম প্রথম স্টেজে রোগটাকে আইডেন্টিফাই করতে পারেন এবং সাথে সাথে হচ্ছে ট্রিটমেন্টটাও ঠিক মতো চালাইতে পারেন, তাহলে অনেক ক্ষেত্রে এটা বেঁচে যায়। তারপরে চলুন যে তাও কি কি লক্ষণ প্রকাশ পাইতে পারে এগুলো একটু জানি। প্রথমেই হচ্ছে কি, যে আপনি দেখবেন মোস্ট অফ দেম টাইমে লক্ষণ প্রকাশের আগেই হঠাৎ করে আপনার পশুটা মারা যায়। তার মানে হচ্ছে অনেক ক্ষেত্রেই পশুটা খুব বেশিক্ষণ বাঁচে না। 1 থেকে 2 ঘন্টার মধ্যে জীবাণুটা এতটাই শক্তিশালী যে আক্রান্ত করার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই পশুটাকে মেরে ফেলে। তারপরেও আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে জ্বর থাকে। জ্বরের টেম্পারেচারটা আপনি দেখবেন যে 104 থেকে 107, নর্মাল টেম্পারেচার 102-এর আশেপাশে। সেইখান থেকে 104 থেকে 107 পর্যন্ত এই জ্বরটা উঠে যাইতে পারে। তারপরে ধরেন যে আরেকটা কমন সাইন সিমটম আছে যে পেশি কম্পন, মানে আপনি যদি দেখবেন ওর শরীরের যে মাসেল বা মাংস আছে, ওই মাংসের জায়গাগুলো হঠাৎ করে কাঁপতে থাকে, একটু হঠাৎ করে অ্যাবনর্মাল কেমন জানি একটা কাঁপাকাঁপি ভাব করে, এটাও হচ্ছে এই ক্ষেত্রে দেখা যায়। তারপরে দেখবেন যে কিছু সময় পর আস্তে আস্তে ওর শ্বাসকষ্টের সমস্যাটা তৈরি হচ্ছে, এবং যখন এই শ্বাসকষ্টের সমস্যাটা তৈরি হচ্ছে, তার ঠিক অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই ও খিঁচুনি দিয়ে কিন্তু মারা যাবে। এটা একদম কমনলি আমার কাছে এরকম অনেক পেশেন্ট দেখছি যে শ্বাসকষ্টটা যখন শুরু হয়ে যায়, তারপর বাঁচানোটা প্রায় অনেকটাই ইম্পসিবল। শ্বাসকষ্টের পর আস্তে আস্তে খিঁচুনি হয়, খিঁচুনিটা দিয়ে তারপরে পশুটা মারা যায়। এবং মারা যাওয়ার আগ মোমেন্টে দেখবেন যখন প্রায় দমটা আসছে, ওই স্টেজে এই মৃত পশুটার বা হচ্ছে একদম মারা যাওয়ার পরেও দেখা যায়, অনেক সময় এরকমও দেখছি যে মারা যাওয়ার পরে বা মারা যাওয়ার কিছুটা সময় আগে, মানে একদম লাস্ট স্টেজের কথা বলতেছি, তখন ওর মলদ্বার দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, অথবা হচ্ছে যোনিপথ যেটা আছে সেই জায়গাগুলো দিয়ে রক্ত আসে। কিন্তু সমস্যাটা হচ্ছে রক্তটা কিন্তু একদম পুরো ফ্রেশ ব্লাড না, মানে টাটকা লাল রক্ত না, রক্তটা একটু কালচে কালচে ধরনের। তো এটা দেখেও আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারেন, ও তার মানে তো এটা তরকা হয়েছে। এবং এই ক্ষেত্রে আপনার নিজেকেও কিন্তু সাবধানে থাকতে হবে। তারপরে আবার অনেক সময় এরকম লক্ষণ প্রকাশ পায় যে আস্তে আস্তে পেটটা ফুলে যেতে থাকে, এবং পেটটা যখন ফুলে যায় তখন দেখবেন যে ও খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিচ্ছে। পেটের ভিতরে এত প্রচন্ড পরিমাণ ব্যথা হয় তখন, তখন আশপাশে আপনি গেলে আপনাকে লাথি মারার চেষ্টা করতেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে পেটের ব্যথাটা যখন থাকবে, আপনি ওর চারপাশে গেলে আপনাকে তখন ও পেটের যন্ত্রণায় লাথি মারা শুরু করবে। এবং অনেক সময় দেখা যায় কি, যে ওর ঘাড় বলেন, তারপরে বুক বলেন, কাঁধের যে অংশগুলো আছে, এই অংশগুলোতে আলাদাভাবে পানি জমা হয়। এইটাও কয়েকটা স্ট্রেনের বেলা আমি এরকম দেখছি যে ঘাড়, তারপরে বুক, তারপরে হচ্ছে কাঁধের যে অংশটা, মানে যে লুজ চামড়া যেটা আছে, সেটা পুরো ফুলে অনেকটা মোটা হয়ে গেছে। এটা কিন্তু আসলে স্বাস্থ্যের ইন্ডিকেট করে না, এটা ইন্ডিকেট করে যে ওই জায়গায় পানি জমা হয়েছে। তো এইটাও হচ্ছে ওই ত্বরকা রোগের বা অ্যানথ্রাক্স রোগের একটা বিশেষ ধরনের লক্ষণ। আপনি এই যে উপরের যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলোর সাথে যদি আপনার পশুটার সেরকম মিল থাকে, তাহলে আপনি একদম শিওর হয়ে যেতে পারেন যে ও অ্যানথ্রাক্স আক্রান্ত। এবং তখন অবশ্যই এলাকার কোনো
মানে হচ্ছে ওই কোয়াক বা হচ্ছে এলাকার কোনো ডাক্তারকে না দেখায় একজন রেজিস্টার্ড যে ভেট আছে তার পরামর্শ নিয়ে আপনি ট্রিটমেন্ট শুরু করবেন নাকি এটাকে মেরে ফেলবেন, ওই ব্যবস্থাটা আপনাকে নিতে হবে। এবং এটা হচ্ছে ওই রোগের লক্ষণ দেখে আপনাকে বলে দিবে যে হ্যাঁ এটা ট্রিটমেন্ট করাইলে বাঁচবে অথবা হচ্ছে এটা ট্রিটমেন্ট করাইলে বাঁচবে না। তখন আপনার ডিসিশন নিতেও সেক্ষেত্রে সুবিধা হবে। এবার তাহলে চলুন একটু জেনে নেই যে আমরা ঠিক কি কি করলে আমাদের সুস্থ যেই পশুগুলো আছে এগুলা ত্বকা রোগে আক্রান্ত হবে না। ত্বকা রোগের বা এই অ্যানথ্রাক্স রোগের একদম প্রাইমারি বা বেসিক যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে আপনাকে ভ্যাকসিন বা টিকা প্রয়োগ করতে হবে। ভ্যাকসিন বা টিকা যদি আপনি ওকে আগেই দেন মানে সুস্থ পশুতে দিয়ে রাখেন তাহলে এই অ্যানথ্রাক্স রোগ হওয়ার সম্ভাবনা প্রায় বলতে গেলে নাই। তবে কিছু কিছু ক্ষেত্রে এরকমও দেখছে এসে বলতে যে স্যার এটাকে তো অ্যানথ্রাক্স রোগের টিকা ছোটবেলা দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এটা এফেক্টেড হয়েছে মানে আক্রান্ত হয়েছে। তো এটা সাধারণত দেখা যায় যে টিকা অনেকগুলো কারণে ফেল করতে পারে, এই ভ্যাকসিনেশন ফেলিউর বলি আমরা এটাকে। তো ভ্যাকসিনেশন যখন ফেলিউর হয় তখনই সাধারণত হচ্ছে ত্বকা রোগ দ্বারা পরবর্তীতে আক্রান্ত হইতেও পারে টিকা দেওয়ার পরে। এখন টিকা কতটুকু পরিমাণে দিবেন, যে কোনো বয়সের পশুতে আপনি 0.5 থেকে শুরু করে 1 মিলি করে চামড়ার নিচে ইঞ্জেকশন করে দিবেন। এবং এটার কিন্তু একটা বুস্টার ডোজ আছে, 6 মাস পরে আপনাকে এটার একটা বুস্টার ডোজ আরেকবার কমপ্লিট করতে হবে। আর যদি ধরেন যে আপনার পশুটা আক্রান্ত হয়েছে, আক্রান্ত হওয়ার পরে আপনি এই মানে এইবারের সবগুলা পশুই মারা গেছে বা 2-3টা পশু মারা গেছে, তাহলে আপনাকে করতে হবে কি পরবর্তীবার যখন আপনি গরুগুলা তুলবেন তার আগে পুরা ঘরটাকে গরম 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ধুয়ে ফেলা। মানে শক্তিশালী ক্ষার দিয়ে আপনি যদি পুরা ঘরটাকে একদম সুন্দর মতো ধুয়ে ফেলেন তাহলে দেখা যাবে অ্যানথ্রাক্সের যে জীবাণু বা যে স্পোর থাকার কথা সেটা আর তখন থাকবে না। মৃত পশুটাকে আপনার যে ফার্ম আছে সেই ফার্মের কাছাকাছি কখনোই হচ্ছে মাটি দিবেন না, অনেকটা দূরে নিয়ে খুব গভীর একটা গর্ত করবেন। ওই গর্তের মধ্যে ওই মৃত পশুটার মলমূত্র বলেন, তারপরে কি হতে পারে রক্ত, তারপরে হচ্ছে ওইটা মেইন পশুটাকে সবগুলাকে একসাথে দিয়ে তারপর হচ্ছে মাটি চাপা দিয়ে দিবেন। এবং গর্তটার সাইজ প্রায় 8 থেকে 10 ফুট হবে, যাতে করে পরবর্তীতে শিয়াল বা কুকুর এগুলো যেন আবার ওটাকে টেনে উপরে না নিয়ে আসতে পারে এবং কোনোভাবেই যেন এটা আর মানুষের সংস্পর্শে না আসে। কারণ এটা যদি মানুষের সংস্পর্শে আসে বা এটাকে যদি আবার টেনে তুলে ফেলে তাইলে ওই এলাকার প্রায় সব গরু আক্রান্ত হবে। তো একটা গরুর জন্য তার সবগুলো গরুকে এইভাবে রিস্কে ফেলে দেওয়া উচিত হবে না। তো এই জন্য খুব ডিপ একটা গর্ত করে তারপরে সেটার ভিতর রাখবেন। আরেকটা কাজ সবসময় করবেন যে আক্রান্ত যে পশুটা আছে অনেকেই এই কাজটা করে যে পশুটা মারা যাওয়ার ঠিক আগ মোমেন্টে জবাই করে ফেলে এবং জবাই করে নিজেরাই মাংস খায় না কিন্তু অন্যদেরকে এই মাংস বিক্রি করে ফেলে বা ওই মাংস খেতে দেয়। তো এইটা খুব সিরিয়াস একটা ব্যাপার কিন্তু, কারণ এটা একটা জেনেটিক ডিজিজ। জেনেটিক ডিজিজ মানুষ থেকে প্রাণীতেও যেমন হইতে পারে, প্রাণী টু মানুষেও এটা হইতে পারে। এখন আপনি যখন এই অসুস্থ পশুটাকে একজন সুস্থ মানুষকে খাওয়াচ্ছেন, সে তো না বুঝে জাস্ট খাচ্ছে, তখন তার ভিতরে এরকম এই ত্বরকা বা অ্যানথ্রাক্স রোগের লক্ষণগুলো প্রকাশ পাবে। যেমন মানুষের ক্ষেত্রে কি কি লক্ষণ প্রকাশ পাইতে পারে, মানুষের ত্বকে হচ্ছে এক ধরনের কালো রঙের ক্ষত সৃষ্টি হয় এবং ক্ষতের সাইজটা আস্তে আস্তে বড় হইতে থাকে এবং পুরাটা জায়গা এরকম বিভিন্ন জায়গায় ছড়ায় যেতে থাকে। তো এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে যে ত্বকা রোগের এটার কমন একটা লক্ষণ। আর আপনি ওই লক্ষণ দেখেই আইডেন্টিফাই করতে হবে আপনার পশুটা এই অ্যানথ্রাক্স বা ত্বকাতে আক্রান্ত হয়েছে কিনা। এটা মারা যাওয়ার পর কখনোই এটার পোস্টমর্টেম করা যাবে না। এই জন্য যদি উপজেলার ভেটেরিনারি ডাক্তার পোস্টমর্টেম করতেও চায় তাহলে তাকে আগে লক্ষণ বলে সতর্ক করে দিবেন, তাহলে তখন সে আর এটার কোনো পোস্টমর্টেম করবেন না।